সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই দুর্যোগকালীন সময়ে আমরা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু একটু করার চেষ্টা করেছি, যেন আমাদের শিক্ষার্থীরা বাসায় বসে থেকেও তাদের স্টাডি বা লেখাপড়া বা ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, বাচ্চাদেরকে উৎসাহিত করবেন, এটি আশা করছি। তো যাই হোক, আজকে আমি আমার মূল পাঠে চলে আসি। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ, এটি পরিবেশ নিয়ে আলোচনা করব। কিন্তু এটি আসলে অনেক ব্যাপক একটি বিষয়, একটি ক্লাসে সম্ভব হবে না, এটার জন্য 2 বা 3টা ক্লাস দরকার। আমি আজকে প্রথমত বাস্তুতন্ত্র এবং একটি পুকুরের ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা প্রকৃতিতে বসবাস করছি, তাই না? এই পরিবেশে কি কি আছে বন্ধুরা? পরিবেশে জীব আছে, জড় উপাদান আছে। তোমরা কি জানো যে এই জীব এবং জড় উপাদানগুলোর মধ্যে কি আছে? পারস্পরিক একটি সম্পর্ক আছে, সুসম্পর্ক বা মিথস্ক্রিয়া আছে। এদের ভেতরে কি ঘটে? একটি আন্তঃসম্পর্ক সৃষ্টি হয়। এখন মনে করো, কোনো একটি পরিবেশে জীব এবং জড় উপাদানের মধ্যে যে আন্তঃসম্পর্ক, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলে থাকি। এখন যদি মনে করো যে আমরা এটা বোঝাতে যাচ্ছি যে বাস্তুতন্ত্র বলতে কি বুঝি? ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত জীব দেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য অণুজীব রয়েছে। বন্ধুরা, ক্লাস 8-এ কিন্তু আমরা এটি পড়েছি। ক্লাস 8-এ ইকোসিস্টেমের অধ্যায়ে ছিল একই। এখানে কি কি উপাদানগুলো থাকবে এবং কি কি উপাদানের ভেতর পরস্পর সম্পর্ক হবে একটু খেয়াল করো। জড় উপাদান থাকবে, খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, এদেরকে কি বলি জানো? উৎপাদক বলে থাকি। আর এই যে খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, এদেরকে তো কেউ না কেউ খাবে, তাই না? তাহলে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী থাকবে, আর এই প্রাণীগুলো যখন মারা যাবে তখন কি হবে? তখন কিছু অণুজীব থাকবে। এদের সমন্বয়ে বা এদের আন্তঃসম্পর্কের মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি তাহলে? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। তাহলে বন্ধুরা, আমরা জানছি যে ইকোসিস্টেমটা হলো পরিবেশের ভেতরে জীব এবং জড় উপাদানের একটি কি সম্পর্ক, আন্তঃসম্পর্ক। ঠিক আছে? আমি বোর্ডে দেখো লিখে দিয়েছি বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান। একটি প্রবাহ চিত্র লেখা হয়েছে বা একটি ছক, যাই বলি না কেন। দেখো বাস্তুতন্ত্রের উপাদান সমূহ, প্রধান 3টি উপাদান খেয়াল করেছো? দেখো কি কি উপাদান আছে? জড় উপাদান পেয়েছি, তারপরে কি ভৌত উপাদান পেয়েছি, আর পেয়েছি জীব উপাদান। প্রথমে আমরা এক নজরে বোর্ডের দিকে একটু দেখে নেই। হ্যাঁ, তাহলে বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি? জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। খেয়াল করে দেখো, জড় উপাদানকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 2টো ভাগে, অজৈব বস্তু বা ইনঅর্গানিক ম্যাটার এবং আরেকটি জৈব বস্তু বা অর্গানিক ম্যাটার। ভৌত উপাদানের কিন্তু কোনো ভাগ নেই। আবার খেয়াল করে দেখো, জীব উপাদান বা লিভিং কম্পোনেন্টস এর 3টি ভাগ আছে, উৎপাদক, খাদক এবং কি বিয়োজক। উৎপাদককে প্রোডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। তাহলে জীব উপাদানের প্রধান 3টি অংশ পেলাম, উৎপাদক, খাদক, বিয়োজক। খাদক গুলো দেখো কয়টা ভাগ আছে? 1টা, 2টা, 3টা, 4টা ভাগ আছে, তাই না? তৃণভোজী বা প্রথম স্তরের খাদক, দেখতে পাচ্ছ? তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। তারপরে মাংসাশী বা দ্বিতীয় স্তরের খাদক। তারপরে তৃতীয় স্তরের
খাদক এবং আমরা কি পেলাম, সর্বোচ্চ স্তরের খাদক পেলাম। তাহলে বন্ধুরা সামগ্রিকভাবে খেয়াল করে দেখো, একটি বাস্তুতন্ত্রে 3 ধরনের উপাদান রয়েছে, জড়, ভৌত এবং জীবজ উপাদান। জড় উপাদানগুলো আবার 2 ধরনের, অজৈব এবং জৈব। ভৌত উপাদানে কোনো ভাগ নেই, কিন্তু জীব উপাদানে কি আবার কয়টি ভাগ আছে, 3টি ভাগ আছে, উৎপাদক প্রোডিউসার, খাদক কনজিউমার এবং বিয়োজক ডিকম্পোজার। খাদকের 4টি ভাগ, প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের এবং সর্বোচ্চ স্তরের খাদক। এখন দেখো বন্ধুরা, এখানে জড় উপাদানগুলো কি, তাই না? জড় উপাদানগুলো কি এবং এগুলো কিভাবে কাজ করছে। জড় উপাদান কাকে বলছে, যে পরিবেশে কিন্তু বিভিন্ন ধরনের জড় পদার্থগুলো জীব উৎপাদনের জন্য বাসস্থান নির্মাণ করে, শ্বসনের জন্য কি করছে, অক্সিজেন দিচ্ছে এবং আমরা বেশ কিছু পুষ্টি উপাদানও পেয়ে থাকছি। বাস্তুতন্ত্রের এই উপাদানগুলো কি জড় উপাদান, তাই না? অক্সিজেন এটা কিন্তু জড় উপাদান। আবার মনে করো পরিবেশের বিভিন্ন উপাদান বা পদার্থ পেয়ে থাকছি, যেগুলো জীব উপাদানের জন্য কি করছে, বাসস্থান নির্মাণ করছে। বাস্তুতন্ত্রের সকল জড় উপাদানকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে, অজৈব এবং জৈব বস্তু। বন্ধুরা আসো, অজৈবর ভেতর কি কি থাকতে পারে, কি কি আছে দেখো। অজৈব বস্তুর ভেতরে আমরা পাচ্ছি পানি পাচ্ছি, তারপরে কি পাচ্ছি, বায়ু পাচ্ছি এবং বিভিন্ন খনিজ পদার্থ। এই যে বন্ধুরা আমরা পেলাম পানি, বায়ু এবং বিভিন্ন খনিজ পদার্থ, এগুলো কিন্তু কি জীবদেহ থেকে আসে নাই, বরং এগুলো জীব উদ্ভবের আগেই থেকে কিন্তু এই উপাদানগুলো পরিবেশে ছিল, ঠিক আছে? সেগুলোকে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান বলছে। দেখো আরো কি কি আছে, আরো উদাহরণ আছে অজৈব উপাদানের, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি, লৌহ আছে। এখন দেখো আমরা চলে আসি জৈব বলতে, জৈব উপাদানগুলো বা অর্গানিক ম্যাটারস, উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ, হ্যাঁ, বা এসব জীব যখন মারা যায় তখন মৃতদেহ থেকে জড় বস্তু বাস্তুতন্ত্রে যোগ হয়। কোন একটা জীব মনে করো মারা গেল, ওখান থেকে তখন কিছু পদার্থ বা কিছু উপাদান যেগুলো জড় পদার্থ, সেগুলো বাস্তুতন্ত্রে এসে যোগ হয়ে যাচ্ছে। এদেরকে আমরা কি বলেছি, জৈব উপাদান। প্রধানত হিউমাস, হ্যাঁ, হিউমাস কি জানো তো, বিভিন্ন উদ্ভিদ এবং জীবের পচা দেহ মাটির সাথে মিশে যে একটা পদার্থ বা উপাদান, তাকে আমরা কি বলে থাকি, হিউমাস বলে থাকি। হ্যাঁ, এই হিউমাসটা কিন্তু জৈব উপাদান হিসাবে পরিচিত। হিউমাসের ভেতরে কি কি আছে, ইউরিয়া আছে, তারপরে তোমার হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ আছে, টিস্যু আছে, বিভিন্ন অঙ্গ আছে, এগুলো মিলে একটা কি করছে, অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ বা হিউমাস তৈরি করছে। জৈব বস্তুর উদ্ভিদের জন্য অনেক পুষ্টিকর, তাই খেয়াল করে দেখবা যে আমরা কিন্তু জৈব সারের কথা বলে থাকি, তাই না? কৃষি কাজের ক্ষেত্রে বা সাপোজ তুমি মনে করো একটা কোনো গাছ লাগাবে, তখন কি বলি যে জৈব সার ব্যবহার করো, এই কথাটা বলে থাকি। অর্থাৎ এই জৈব সার কিন্তু বা হিউমাস কিন্তু চাষাবাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আবার অনেক প্রাণী কিন্তু হিউমাস সমৃদ্ধ মাটিও পছন্দ করে, বিভিন্ন ধরনের কেঁচো কিন্তু হিউমাস সমৃদ্ধ যে সমস্ত মাটি, তারপরে কিছু পোকা বা ইনসেক্ট বা কিডস টাইপের আছে, তারাও কিন্তু কি হিউমাস টাইপের মাটি পছন্দ করে। তাহলে বন্ধু আমরা প্রধান একটি উপাদান বাস্তুতন্ত্রের, একটি প্রধান 3টি উপাদানের একটি জড় উপাদানের, অজৈব এবং জৈব বস্তু নিয়ে আলোচনা করলাম, তাই না? এরপরে চলে আসো বন্ধুরা, আমরা ভৌত উপাদানে চলে আসি বা ফিজিক্যাল কম্পোনেন্টস, ঠিক আছে? ভৌত উপাদানকে আমরা ফিজিক্যাল কম্পোনেন্টস বলে থাকি। এই যে ভৌত উপাদানগুলো, এটা কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, ঠিক আছে? এই ভৌত উপাদান কোনগুলো হতে পারে, আমরা বলি না আমাদের রুমের তাপমাত্রা, তারপরে হচ্ছে আর্দ্রতা, চাপ, তারপরে হচ্ছে জলবায়ুটা আমরা বলে থাকি যে পরিবর্তন হচ্ছে, আর্দ্রতা রুমের বেশি, এই যে উপাদানগুলো, অর্থাৎ পরিবেশের যে সূর্যের আলো, কি পরিমাণ আলোটা আসছে, আমাদের তাপমাত্রাটা
বায়ুর চাপ, বায়ু প্রবাহ বা হচ্ছে তোমার এগুলো কিন্তু আমাদের বাস্তুতন্ত্রকে কি করছে, বিভিন্ন ভাবে কিন্তু প্রভাবিত করে। দেখবে খেয়াল করে যে একটা পরিবেশে এক ধরনের গাছ উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু অন্য পরিবেশে উৎপন্ন হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে এই বাস্তুতন্ত্র, তাপমাত্রার কারণে, বায়ু প্রবাহ, পরিবেশ, বিভিন্ন কারণে কিন্তু এটা হচ্ছে না। এটা কিন্তু ভৌত উপাদানের ভেতরে পড়ে, অর্থাৎ ভৌত উপাদান কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে। এই কোন অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কিন্তু ভৌত উপাদান, এটাও কিন্তু আমাদের বাস্তু সংস্থানের ভৌত উপাদান। আর কি করছে? বাস্তু সংস্থানকে প্রভাবিত করছে। বন্ধুরা, আমরা তাহলে বাস্তু সংস্থানের ভৌত উপাদান কিভাবে প্রভাবিত হচ্ছে বা বাস্তু সংস্থানের ভৌত উপাদান কোনগুলো সেটা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এখন বন্ধুরা আমরা জীব উপাদানগুলো নিয়ে আলোচনা করব। জীব উপাদানগুলোর ভেতরে আমরা আগে বলেছিলাম যে কয়টা উপাদান আছে, দেখো তো বোর্ডে, 3টা, তাই না? উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদককে কি বলা হচ্ছে? হচ্ছে জীব উপাদান মানে কি? আসলে যেগুলো তোমার হচ্ছে পরিবেশের, জীবকুলের, বাস্তুতন্ত্রের সক্রিয় উপাদান। হ্যাঁ, এবং এদের কাজের মাধ্যমে কি হয়? পরিবেশে বিভিন্ন পরিবর্তন আসে। পরিবেশের যে পরিবর্তনগুলো আসে জীবজ উপাদানগুলোর মাধ্যমে প্রধানত আসে। এগুলো 3 প্রকার পেলাম, একটা উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক মানে কি? আমরা জানি কি যে উৎপাদক মানে প্রডিউসার, কোনো কিছু উৎপন্ন করবে, তাই না? দেখো সবুজ উদ্ভিদ কি করছে? সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, মাটি থেকে পানি নিচ্ছে, এবং একটি বিশেষ প্রক্রিয়া, সেটা কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। ওই প্রক্রিয়ায় তারা কি করছে? তার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। আর এই সময় যে সে শুধু শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে তা কিন্তু নয়, উপজাত হিসাবে, অর্থাৎ তার শরীর থেকেও কিন্তু কি বের হচ্ছে? অক্সিজেন বের হচ্ছে। তাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাস্তুতন্ত্রের একটি উৎপাদন প্রক্রিয়া। এখানে সবুজ উদ্ভিদগুলোকে আমরা কি বলে থাকি? আমরা উৎপাদক বলে থাকছি। কারণ একমাত্র সবুজ উদ্ভিদই কিন্তু উৎপাদক। শুধুমাত্র এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, অন্য কেউ কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। এই উৎপাদক উদ্ভিদগুলোকে এক কথায় কি বলা হয়? স্বভোজী, তাই না? তাহলে এদেরকে আমরা কি বলে থাকি? স্বভোজী, অর্থাৎ নিজেদের খাদ্য তৈরি করতে পারে, কার উপর তারা কি করে না? নির্ভর করে না। তাহলে উৎপাদক গেল। তারপরে সকল যত উদ্ভিদে আছে সবগুলোই কিসের অন্তর্ভুক্ত? উৎপাদকের অন্তর্ভুক্ত। এরপরে বন্ধুরা কে? উৎপাদক উৎপাদন করলো, সে উৎপাদন করে বসে থাকলে কি হবে? হবে না, নিশ্চয় কেউ তাকে আবার খাবে, খেয়ে সেখান থেকে শক্তিটা নেবে, তাই না? এখন তাহলে কে এটা হতে পারে? খাদক। খাদককে আমরা ইংলিশে কি বলে থাকি? কনজিউমার। খাদককে আমরা ইংলিশে বলি কনজিউমার, CONSUMER, কনজিউমার বলে থাকি। খেয়াল করে দেখো যে কোন প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না। কোন প্রাণী কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। খেয়াল করে দেখেছো? কোন প্রাণী কোনোভাবেই কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। তারা যে কোনো ভাবে, হয় ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যে সবুজ উদ্ভিদ বা উৎপাদকের উপর নির্ভরশীল। তাহলে কোনো প্রাণী কিন্তু নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। তারা কিন্তু যে কোনো ভাবেই হোক, কোনো না কোনো ভাবে তারা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। তাই কিন্তু তাদেরকে কি বলা হয়? পরভোজী। উদ্ভিদকে বলা হয়েছিল স্বভোজী আর খাদককে বলা হয়েছিল পরভোজী। যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলি তৃণভোজী। যেমন মনে করো একটি ছাগল অথবা গরু, এরা কিন্তু তোমার হচ্ছে সরাসরি সবুজ কি উদ্ভিদ অর্থাৎ গাছপালা তৃণ খেয়ে বেঁচে থাকে। গরু, হরিণ এগুলো কিন্তু তৃণভোজীর উদাহরণ। এগুলো কি সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, উৎপাদককে। এদেরকে আবার কি বলা হয়ে থাকে জানো? প্রথম শ্রেণীর খাদ্যকে বলা হয়ে থাকে। তাহলে কি পেলাম? তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদক পেলাম। প্রথমে আমরা খাদক পেলাম, যে খাদক মানে কি? সকল জীবের কিন্তু কি জীব বলতে সকল প্রাণী কিন্তু খাদকের অন্তর্ভুক্ত।
প্রথমে পেয়ে গেলাম তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদক। এখন দেখো যে কি হতে পারে উদাহরণ, মুরগি, মুরগি হতে পারে, তারপরে ফড়িং, তারপরে হরিণ, এগুলো কিন্তু তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ। এরপরে কি আসবে, মাংসাশী বা দ্বিতীয় স্তরের কি খাদক। এরা কি করবে, তৃণভোজী প্রাণীদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করবে, এদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করবে। মনে করো একটি বাঘ, ঠিক আছে, একটি বাঘ, হ্যাঁ, বাঘ কি করছে, একটি হরিণকে খাচ্ছে, আর হরিণ কি করছে, একটি ঘাস খাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, বাঘটা দ্বিতীয় শ্রেণীর খাদ্য, কারণ কি সে তৃণভোজী খেয়ে বেঁচে থাকছে, অর্থাৎ তার খাদ্যের মূল উৎসটাই হচ্ছে তৃণভোজী প্রাণীগুলো। এখন তৃণভোজীর উদাহরণ কি কি হতে পারে, এখানে মাংসাশী প্রাণীর উদাহরণ কি কি হতে পারে, বাঘ লিখেছি, তারপরে হচ্ছে ব্যাঙ হতে পারে, শেয়াল হতে পারে। তাহলে আমরা হচ্ছে তৃণভোজী প্রাণীর উদাহরণগুলো লিখলাম, মুরগি পেলাম, ফড়িং, হরিণ, গরু, তারপরে ছাগল, ওকে, এবং ঘাস ফড়িং। আর মাংসাশী গুলো কি পেলাম, দেখো শেয়াল লিখেছি, ব্যাঙ এবং কি বাঘ ইত্যাদি। তাহলে প্রথম এবং দ্বিতীয় স্তর হয়ে গেল। এরপরে আমাদের তৃতীয় স্তরের খাদক, তাই না? যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে কি বলে, মাংসাশী প্রাণী বা কার্নিভোরাস বলে। হ্যাঁ, এদের বলা যায় তৃতীয় শ্রেণীর বা কোন কোন ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর খাদক। আবারও বলছি বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ শ্রেণীর খাদক বলা হচ্ছে কাদের, যে সমস্ত প্রাণীর গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে তারা মাংসাশী, এদের বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক বা কোন কোন ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর খাদক। যেমন দেখো সাপ, ঠিক আছে, সাপ, তারপরে কি ময়ূর, বাঘ, এগুলো কিন্তু কি তৃতীয় শ্রেণীর খাদক। একটি বিশেষ শ্রেণীর খাদক জীবন্ত প্রাণীর চেয়ে তারা কি করে, মৃত প্রাণীদের মাংস বা আবর্জনা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, যেমন কি শেয়াল, কাক, হায়ানা, এগুলো প্রাণী, এদেরকে কি বলি জানো, আবর্জনা ভোগ বা ধাঙর বলা হয়ে থাকে, যাদেরকে ইংরেজিতে স্ক্যাভেঞ্জার বলা হয়ে থাকে, ধাঙর বা এরা কি করে জানো, এরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশটাকে ক্লিয়ার করে দেয়, পরিষ্কার করে দেয়। তাহলে কি বলছে যে কখনো কখনো বাস্তুতন্ত্রের এমনও প্রাণী আছে যারা একাই কিন্তু কি করে, বিভিন্ন স্তরের কি খাদক খেয়ে থাকে। তুমি খেয়াল করে থাকো, মানুষ, আমি একজন মানুষ, হ্যাঁ, কোনো সময় আমি সবজি খাচ্ছি না, লেটুস পাতা খাচ্ছি, ধনে পাতা খাচ্ছি, তারপরে হচ্ছে গাজর খাচ্ছি কাঁচা সবজি হিসাবে, হ্যাঁ, শশা খাচ্ছি। আবার খেয়াল করে দেখো আমরা কি করছি, যে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে মুরগি খাচ্ছি, তারপর গরুর মাংস খাচ্ছি, ছাগলের মাংস খাচ্ছি, এগুলো খাচ্ছি, তাই না, মাছ, বিভিন্ন বড় বড় মাছ খাচ্ছি। এই যে মানুষ, এরা কি করছে, যে বিভিন্ন স্তরের খাদক হিসাবে কি করছে, আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকছি। মানুষ একা তৃণভোজী এবং মাংসাশী, তাহলে মানুষ একা তৃণভোজী এবং মাংসাশী, এদেরকে কি বলছে জানো, অমনিভোরাস বা সর্বোচ্চ শ্রেণীর খাদক, অর্থাৎ এরা কি করছে, সবকিছু খাচ্ছে। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, জীব উপাদানের ভেতরে উৎপাদক এবং খাদক পেলাম। এখনো কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ উপাদান থেকে গেছে, সেটি কি বিয়োজক। একে বিয়োজক বা ডিকম্পোজার বলা হয়, DECOMPOSER, ডিকম্পোজার বা একে বলা হচ্ছে বিয়োজক। প্রকৃতিতে কিন্তু অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অণুজীব আছে না, নাম শুনছো না তোমরা, বিভিন্ন ছত্রাকের নাম শুনেছো, ব্যাকটেরিয়া, এগুলোকে কিন্তু বলা হয় অণুজীব বলা হয়। ঠিক আছে, এরা কি করছে, যে এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা অণুজীব গুলো উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে তারা কি করছে, তাদের প্রয়োজনীয় উপাদানটা সংগ্রহ করছে, এবং তারা এর পরিণামে কি ঘটছে দেখো, যে ওই যে বর্জ্য পদার্থটা, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর যে মৃতদেহটা, সেটা কি হচ্ছে, সেটা বিয়োজিত হয়ে মাটি এবং পানির সাথে মিশে যাচ্ছে।
তোমরা একটু খেয়াল করে দেখো, কোন একটা কিছু মারা গেল, ঠিক আছে, সেটি যদি মনে করো সাপোজ একটি ইঁদুর মারা গেছে, সেটিকে যদি আমরা ফেলে দিলাম বা কোথাও রাখলাম, এই যে যদি অণুজীবগুলো না থাকতো তাহলে কিন্তু সেটা কি হতো, পচে যেত না, তখন বাড়তেই থাকতো, পৃথিবীতে আবর্জনা বাড়তেই থাকতো, ঠিক আছে। যার ফলে এটি কি হচ্ছে, ওই যে তোমার হচ্ছে অণুজীবগুলো পচাতে সাহায্য করছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব অর্থাৎ ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো ওই কাজটা করছে। মৃতদেহ থেকে তারা কি করছে, মৃতদেহ থেকে তারা খাদ্য সংগ্রহ করছে, আর খাদ্য সংগ্রহ করতে গিয়ে ওই জিনিসগুলো কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, মৃত পচা পদার্থগুলো ভেঙে যাচ্ছে, দিয়ে তারপরে কি হচ্ছে, ওই যে অণুজীবগুলো তাদের প্রয়োজনীয় উপাদান নিয়ে নিচ্ছে, আর বাকিটা কি করছে, পরিবেশের সাথে, প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, এবং সেটা আবার পুনরায় কি করছে, উদ্ভিদ অর্থাৎ উৎপাদকের ভিতরে যাচ্ছে। এই অণুজীবগুলোকে আমরা কি বলে থাকি বন্ধুরা, ডিকম্পোজার বা বিয়োজক বলে থাকি। তাহলে মূলত আমরা বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলো নিয়ে জানলাম, তারপর এখানে জড় উপাদান এবং জীব উপাদানগুলো নিয়ে জানলাম, ভৌত উপাদানগুলো নিয়ে জানলাম। এখন বন্ধুরা খেয়াল করো যে হচ্ছে বন্ধুরা দেখো আমার হাতে একটি বই আছে, হ্যাঁ 284, খুবই সুন্দর একটি কালারফুল ছবি দেওয়া আছে, তোমরা কি খেয়াল করেছো, আমি ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর একটা ছবি দেওয়া আছে বন্ধুরা। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটি পুকুরের বাস্তু সংস্থান, তাই না বন্ধুরা, এখানে কি কি আছে দেখো, সূর্যের আলো আছে, তারপরে উৎপাদক আছে, তারপরে বিভিন্ন শ্রেণীর খাদক গুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং বিয়োজক গুলো আছে। অর্থাৎ পুকুরকে কিন্তু কি বলা হয়, একটি আদর্শ বাস্তু সংস্থান বলা হয়। কেন বলা হয়, এখানে ছোট হলেও সব উপাদানগুলি তুমি পাবে, ভৌত উপাদান পাবে, তারপরে রাসায়নিক উপাদান পাবে, জীব উপাদান পাবে, বিয়োজক পাবে, উৎপাদক পাবে, খাদক পাবে, সেই জন্য পুকুরকে কি বলা হয়, একটি আদর্শ বাস্তু সংস্থান বলা হয়ে থাকে। কম বেশি আমরা সকলেই পুকুর দেখেছি, তাই না। তো বন্ধুরা এখানে আমরা দেখো কি কি ধরনের জিনিসগুলো পেয়ে থাকি একটি পুকুরে। পুকুরে বিভিন্ন ধরনের জীব এবং জড় পদার্থের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে, ঠিক আছে, জড় এবং জীব পদার্থের ভিতর। জড় উপাদানগুলো পুকুরের কি কি, জৈব এবং এই যে অজৈব পদার্থ, এখানে পানি হতে পারে, সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম ইত্যাদি। আর সজীব উপাদানগুলোর ভিতরে কি কি আছে বন্ধুরা, সজীব উপাদানগুলোর ভিতরে পুকুরে উৎপাদক আছে, তারপরে চিত্র দেওয়া আছে, দেখো কিছু ফাইটোপ্লাঙ্কটনের চিত্র দেওয়া আছে, আর কিছু ম্যাক্রোফাইট দেওয়া আছে, অর্থাৎ যে উদ্ভিদগুলো একটু আকারে বড়, মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে একটু বড়। তাহলে কি বলছে দেখো, আমরা জড় উপাদানগুলো পেলাম, জীব উপাদানগুলোর ভিতরে কি কি পেলাম, অবশ্যই উৎপাদক থাকতে হবে, উৎপাদক যদি না থাকে খাদকের কি কোনো কাজ থাকবে, খাদকের কাজ থাকবে না, আর খাদক যদি না থাকে সেখানে বিয়োজকও থাকবে না, তাহলে পুকুরে অবশ্যই উৎপাদক আছে। তারপরে পুকুরেও দেখো প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক আছে, এবং বিভিন্ন ধরনের বিয়োজক আছে। তা আমরা আবার একটু চিত্রটা দেখে নেই বোর্ডে, আমরা একটু চিত্রটা দেখো তোমরা খেয়াল করে, এখানে আমরা কি কি পেয়েছি, উৎপাদক পেয়েছি, তাই না। উৎপাদক কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে। খেয়াল করে দেখো যে বিভিন্ন প্রকার আমরা উৎপাদক পুকুরে দেখতে পাই, অনেক বড় গাছ দেখতে পাই, ছোট ছোট পদ্ম পাতার গাছ আমরা চিত্রটাতে দেখতে পেয়েছি, তারপরে পাতা শ্যাওলা আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট শৈবাল আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গভীর অগভীর পানিতেও বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে গভীরেও বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র হয়তো জীব উদ্ভিদ, বিভিন্ন ধরনের হেলেঞ্চা যেগুলো পানির নিচে থাকে। আর পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীব, এখানে প্ল্যাঙ্কটন কথা আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়েছে, হ্যাঁ, ফাইটো মানেই হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত, হ্যাঁ, ছোট ছোট যেগুলো অতি ক্ষুদ্র উদ্ভিদ, যেগুলো প্ল্যাঙ্কটন মানে হচ্ছে স্রোতের প্রাণে যে সমস্ত জীবগুলো ভেসে চলে, তো উদ্ভিদ যেহেতু বলা হয়েছে সেই জন্য এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়েছে, আর প্রাণী হলে আমরা বলতাম জুপ্ল্যাঙ্কটন। তো বন্ধুরা ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে উদ্ভিদ প্ল্যাঙ্কটন, সবুজ জলজ উদ্ভিদ, শৈবাল এগুলো আছে, ক্ষুদ্র অতি ক্ষুদ্র, এরাও কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে খাদ্য উৎপাদক। পৃথিবীর সকল সবুজ উদ্ভিদই কিন্তু বন্ধুরা উৎপাদক। তারপরে খেয়াল করে দেখো বন্ধুরা, বইয়ে একটু দেখো প্রথম স্তরের খাদক, এই যে
যে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আছে এখানে, তারপরে মশার সুটকিট আছে, যে মশার সুটকিট, তারপরে জু প্লাঙ্কটন আছে, বড় ছোট বিভিন্ন ধরনের মাছ আমরা মাছের চিত্র দেখতে পাচ্ছি। এগুলো কি বন্ধুরা প্রথম স্তরের খাদক। তাহলে একটি পুকুরের প্রথম স্তরের খাদকের ভিতরে কি কি পড়তে পারবে? ভাসমান পোকা, ভাসমান জু প্লাঙ্কটন পড়বে, তারপরে একটু লিখে নাও তোমরা, ক্ষুদ্র ক্ষুদ্র পোকা, মশার সুটকিট এগুলো পড়বে। এই খাদকগুলো নিজের খাদ্য কিন্তু প্রস্তুত করতে পারে না, সরাসরি কিন্তু তারা কি করে এই উৎপাদককে ভক্ষণ করে থাকে। এই জন্য প্রথম শ্রেণীর খাদক বলা হয়েছে। দ্যাট মিনস প্রথম শ্রেণীর খাদক মানে উৎপাদক ভক্ষণ করবে। দ্বিতীয় শ্রেণীর উৎপাদকের ভেতর পুকুরে আছে, দেখো ছোট মাছ আছে, ব্যাঙ আছে। এরা কিসের ভেতর? দ্বিতীয় স্তরের খাদক, ছোট মাছ, ব্যাঙ। কারণ এরা নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না এবং উৎপাদককেও কিন্তু খাদ্য হিসাবে সরাসরি গ্রহণ করতে পারে না। এরা কি করে? প্রথম স্তরের খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে কি হচ্ছে? সরাসরি কিন্তু দ্বিতীয় স্তরের খাদক কিন্তু সরাসরি উৎপাদককে কখনোই ভক্ষণ করতে পারবে না। ওকে কি করতে হবে? দ্বিতীয় স্তরের খাদককে তোমার হচ্ছে প্রথম স্তরের খাদককে খেতে হবে। সো যেভাবে হোক না কেন দ্বিতীয় স্তরের খাদককে কি করতে হবে? প্রথম শ্রেণীর খাদকের উপর নির্ভর করে থাকতে হয়। ঠিক আছে, এরপরে চলে আসো আমাদের পুকুরে তৃতীয় স্তরের খাদক। যেসব খাদক ছোট মাছ, চিংড়ি ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করবে তাদেরকে আমরা কি বলে থাকি? তৃতীয় স্তরের খাদক বলে থাকি। যেমন শোল মাছ, তাই না, আমরা খেয়েছি, বোয়াল মাছ, বড় বড় এই সমস্ত মাছ। এই মাছগুলো কি করে? বক, এরা কি করে? বেলে মাছ। এই মাছগুলো যে অনেক সময় আমরা বড় একটা শোল মাছ যদি বাসায় কেনা যায় বা বেলে মাছ, দেখবা যে ওদের মুখের ভেতর বা পেটের ভেতরে আরো একটি মাছ থাকে। তাহলে কি তারা কি করছে? তারা দ্বিতীয় স্তরের খাদকদেরকে, ছোট ছোট মাছ বা পতঙ্গ, এদেরকে ভক্ষণ করছে। হ্যাঁ, সেই জন্য এদেরকে কি বলা হয়? তৃতীয় স্তরের খাদক বলা হয়। এরপরে আসো বন্ধুরা জানবো বিয়োজক সম্পর্কে, যেটি আমরা বাস্তুতন্ত্রের উপাদানেও জেনেছি। যেহেতু এটি পুকুরের বাস্তু সংস্থান, সেহেতু পুকুরেও কিন্তু পুকুরে অনেক বড় ছোট মাছ বা বিভিন্ন ধরনের উদ্ভিদ মারা যেতে পারে কোনোভাবে। তাহলে কি হবে? সেগুলো কি সেভাবে থেকে যাবে না, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়া আছে, যেগুলো মৃত বস্তুগুলো বা জীবিত বস্তুগুলোকে অনেক সময় আক্রমণ করবে। পুকুরের পানিতে কিন্তু বহু আছে ছত্রাক ব্যাকটেরিয়া। ওই অনুজীবগুলো কিন্তু কি বিয়োজক হিসাবে কাজ করবে। অর্থাৎ ওই জীবগুলো যখন মারা যাবে তখন কি করবে? ওই ডিকম্পোজার বা অনুজীবগুলো ওই প্রাণীগুলোকে আক্রমণ করবে এবং কি করবে? তাদেরকে পচনে সহায়তা করবে। এবং তারা কি করবে? পরবর্তীতে যে ঘটনাটা ঘটবে, আগে বলেছিলাম যে তারা তাদের প্রয়োজন অনুপাতে জিনিসগুলোকে নিয়ে নেবে এবং বাকিটা পরিবেশে কি হয়ে যাবে? পরিবেশে আবার ছড়িয়ে যাবে। এবং সেইটা আবার কিভাবে? উৎপাদক। এবং কিভাবে সেটা ছড়াবে? জৈব এবং অজৈব পদার্থ হিসাবে। যেহেতু ওই পদার্থগুলো জীব মারা যাওয়ার পরে বিশ্লিষ্ট হয়ে জৈব এবং অজৈব পদার্থ হিসাবে পুরোটাই পরিবেশে ছড়িয়ে পড়বে এবং সেটাকে উৎপাদক গ্রহণ করবে। এইভাবে বন্ধুরা একটি পুকুরের বাস্তু সংস্থান সম্পন্ন হয়। তাহলে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, একটি পুকুরের বাস্তু সংস্থানের জন্য কি লাগবে? অবশ্যই উৎপাদক লাগবে, খাদক লাগবে এবং বিয়োজক লাগবে। আর একটি পুকুরকে আদর্শ বাস্তু সংস্থান হিসাবে এ কারণে গণ্য করা হয় যে আমরা ওখানে সকল উপাদানগুলো কিন্তু যথাযথভাবে পেয়ে থাকি এবং আমরা বর্ণনা করতে পারি। তো বন্ধুরা আমরা আজকে 284 পৃষ্ঠাতে বাস্তু সংস্থানে খেয়াল করে দেখো, খুব সুন্দর করে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে চিত্রটা যখন প্র্যাকটিস করবে ঠিক তখনই এর সাথে যে বর্ণনাগুলো আছে সে বর্ণনাগুলো কিন্তু আরেকবার মিলিয়ে নেবে। তাহলে তোমার পাঠটা সুবিধা হবে। আর ভিডিওটা দেখবে। আর আশা করছি তাহলে আর তোমাদের এই যে পুকুরের বাস্তু সংস্থান এবং হচ্ছে বাস্তুতন্ত্রের যে উপাদান, এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তীতে আগামীতে এই বাস্তুতন্ত্রের ভেতরে খাদ্য শৃঙ্খল আছে, তারপরে ফুড চেইন আছে, তারপরে হচ্ছে পুষ্টি প্রবাহ, খাদ্য জাল আছে, তারপর বাস্তুতন্ত্রে যে পুষ্টি প্রবাহ আছে, শক্তি প্রবাহ, এটা নিয়ে আরেকটা ক্লাস দিব ইনশাল্লাহ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।